হ্যালো এইচএসসি 25 প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাইন ভাইয়া। কেমিস্কুলার 16 যে কোর্সটা ছিল সে কোর্সটা ধারাবাহিক ক্লাস আমরা 2 নম্বর সিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের দেখো ভাইয়া, রসায়ন প্রথম পত্রের 4th অধ্যায়ের আমরা হচ্ছে সিকিউ 2 করব। আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে, লক্ষ্য করো ভাইয়া। যে উদ্দীপকটা হচ্ছে কি, যে দুটো পাত্র দেওয়া থাকবে, খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ, তোমার 100% কমন আসবে। দেখবা যে একটা পাত্রেতে এইচে বা কোনো সময় অ্যাসিড থাকতে পারে, কোনো একটা দুর্বল অ্যাসিড দেওয়া থাকতে পারে। এইচে 500 ml তার ঘন আয়তন দেওয়া আছে এবং 2.15 10⁻⁴ মোলারিটি তার ঘনমাত্রা দেওয়া আছে। এটা পাত্র 1। আর পাত্র 2তে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দেওয়া আছে, কিন্তু অনেক সময় ইথানোয়িক অ্যাসিড বা কোনো একটা লবণ দেওয়া থাকতে পারে, ইথানোয়িক অ্যাসিডের লবণ বা সোডিয়াম ইথানয়েট থাকতে পারে। আচ্ছা, সেটা আমরা উদ্দীপকে চেঞ্জ করবো কিভাবে দেখাবো নি আমি, দেখতে পাবা। এখানে দেখো আয়তন দেওয়া আছে 30 ml আর হচ্ছে 4.29 10⁻⁵ মোলারিটি ঘনমাত্রা আছে। আচ্ছা, পাত্র 1 এবং পাত্র 2, এবং এইখানে এই পাত্র 1 এর জন্য আমাদের কে এর মান দেওয়া আছে, কে এ সমান 1.8 10⁻⁵। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমার এই উদ্দীপকের সাপেক্ষে এই যে টপিকটা আমরা পার্ট 2, যেটা চতুর্থ অধ্যায়ের দুটো সিকিউ আসবে। পার্ট 2 একটা সিকিউ গত ক্লাসে আমরা দেখেছি। আমরা এখন দেখো যে এখানে কয়ের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কি কি ভাইয়া। আচ্ছা, কয়ের জন্য মেইনলি যে কোশ্চেন গুলো আসবে আমাদের এখান থেকে সেগুলো একটু দেখো। এখানে সর্বপ্রথম হচ্ছে কি, 1 নম্বর পিএইচ কি, 2 নম্বর হচ্ছে বাফার দ্রবণ কি, 3 নম্বর হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে, 4 নম্বর হচ্ছে বিয়োজনের মাত্রা কি, এবং 5 নম্বর হচ্ছে বিজোন ধ্রুবক কি, 6 নম্বর কোশ্চেন হচ্ছে লুইস অ্যাসিড কি। আচ্ছা, তারপর 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিডের ক্ষার কি, ব্রনস্টেড ক্ষার কি। আচ্ছা, রক্তের পিএইচ কত, এবং 9 নম্বর কোশ্চেন দেখো পানির আয়নিক গুণফল কাকে বলে, এবং লাস্ট কোশ্চেন হচ্ছে 10 নম্বর 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত হবে। আমরা একে একে ভাইয়া সলভ দেখব। 1 নম্বর কোশ্চেনটা ছিল কি, দেখো 1 নম্বর কোশ্চেনটা ছিল কি, পিএইচ কি। দেখো পিএইচ হচ্ছে ঋণাত্মক, তাহলে কি হচ্ছে, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। অর্থাৎ কি, পিএইচ সমান আমরা কি লিখতে পারি, পিএইচ সমান -log H প্লাস আয়ন থার্ড ব্র্যাকেট ঘনমাত্রা, দ্যাটস হচ্ছে ভাই আমাদের পিএইচ। এই কথাটাকে বাংলায় লেখা আছে যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা বলছি কি, পিএইচ। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে আসি আমরা। 2 নম্বর কোশ্চেনে সলভ চলে যাবো আমরা। 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, দেখো বাফার দ্রবণ কাকে বলে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বাফার দ্রবণ। দেখো ভাইয়া, বাফার দ্রবণ কাকে বলে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করার পরেও পিএইচ এর মানের কোনো
পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে। কথা হচ্ছে বাফার দ্রবণ এমন একটা ধরনের দ্রবণ যে দ্রবণে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার দেওয়ার পরেও তার পিএইচ এর মানে কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলবো বাফার দ্রবণ। তাহলে কি হচ্ছে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার দেওয়ার পরেও তার পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো কি দ্রবণ? বাফার দ্রবণ। ওকে, দেখো দুটা কোশ্চেন হয়ে গেছে, মানে 3 নম্বর কোশ্চেন যদি সলভে চলে আসি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে? দেখো 3 নম্বর কোশ্চেন, অম্লীয় বাফার দ্রবণ। দুর্বল অম্লের সাথে তার উৎপন্নকারী লবণ, দুর্বল অম্লের সাথে এনে তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে। তো নির্দিষ্ট তাপমাত্রায় দুর্বল অম্লের সাথে তার উৎপাদনকারী লবণের মিশ্রণে সামান্য পরিমাণ দুর্বল অম্লের বা অ্যাসিডের সাথে তার উৎপন্নকারী লবণের মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করার পরেও, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করার পরেও তার পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে অম্লীয় বাফার দ্রবণ বলে। এখন দেখো এটা আমরা পেলাম অম্লীয় বাফার দ্রবণ। তাহলে এর পরবর্তী কোশ্চেনে চলে আসো, যে 4 নম্বর কোশ্চেনে যেটা বলছে বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রা কি? দেখো 4 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে, বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কাকে বলে? যে প্রতি 1 মোল বিক্রিয়কের জন্য যত মোল বিয়োজিত হয় তাকে তার বিয়োজন মাত্রা বলে। রাসায়নিক বিক্রিয়ায় প্রতি 1 মোল বিক্রিয়কের, প্রতি 1 মোল মানে বিক্রিয়ক যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু প্রতি 1 মোল বিক্রিয়কের জন্য যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় তাকে তার বিয়োজন মাত্রা বলে। এখানে বলছে কি, রাসায়নিক বিক্রিয়ায় প্রতি 1 মোল বিক্রিয়কের জন্য, রাসায়নিক বিক্রিয়ায় প্রতি 1 মোল বিক্রিয়কের জন্য যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় তাকে তার বিয়োজন মাত্রা বলে। একে আলফা দিয়ে প্রকাশ করে ভাইয়া। এবার চলো 5 নম্বর কোশ্চেন যেটা আছে, 5 নম্বর কোশ্চেন বলছে বিয়োজন ধ্রুবক কি?
দেখো বিয়োজন ধ্রুবক, 5 নম্বর কোশ্চিন, বিয়োজন ধ্রুবক। নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাসিড বা ক্ষারের বিয়োজনে সাম্যাবস্থায় অ্যাসিড বা ক্ষারের বিয়োজনে সাম্যাবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে বিয়োজন ধ্রুবক বলে। নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাসিড ও ক্ষারের বিয়োজনে সাম্য অবস্থায় উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাতকে আমরা বিয়োজন ধ্রুবক বলি। কি বলি ভাইয়া? অনুপাতকে আমরা বিয়োজন ধ্রুবক বলি। এই তো হচ্ছে বিয়োজন ধ্রুবক, এটা কে দ্বারা প্রকাশ করতে পারি আমরা। আচ্ছা, তারপর চলে আসো লুইস অ্যাসিড কি। 6 নম্বর কোশ্চেন, দেখো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ বা আয়ন মুক্ত ইলেকট্রন গ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় মুক্ত ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা লুইস অ্যাসিড বলি। যে সকল যৌগ বা আয়নসমূহ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাকে লুইস অ্যাসিড বলে। তাকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড। এবার চলে আসো ভাইয়া 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিনটা কি আছে? ব্রনস্টেড ক্ষার কাকে বলে? ওকে, আমরা 7 নম্বর কোশ্চেনে চলে আসবো। ব্রনস্টেড ক্ষার রাসায়নিক বিক্রিয়ায় যে সকল যৌগ বা আয়ন সমূহ প্রোটন মানে H+ গ্রহণ করে তাকে ক্ষার বলে। তাই কি বলে ভাইয়া? ক্ষার বলে। তাহলে কথাটা হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়ায় যে সকল যৌগ বা আয়ন সমূহ প্রোটন মানে H+ গ্রহণ করে তাকে আমরা কি বলতেছি ভাইয়া? ক্ষার বলতেছি। এ হচ্ছে ব্রনস্টেড ক্ষার। আচ্ছা, আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে রক্তের পিএইচ কত?
ওকে, দেখো ভাইয়া 8 নম্বর কোশ্চিন। রক্তের পিএইচ, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 পর্যন্ত। তারপরে সর্বসাপ করলে এটা ধরতে পারি আমরা 7.4। এটা তুমি অ্যান্সার লিখতে পারো, রক্তের পিএইচ 7.4, এটাও লিখতে পারো, মানে দুটোর মাঝামাঝি পয়েন্ট। ওকে, এবার তুমি চলে আসো হচ্ছে তার পরের কোশ্চেন বলছে 9 নম্বর কোশ্চেন, পানির আয়নীয় গুণফল কাকে বলে? পানির আয়নিক গুণফল। নির্দিষ্ট তাপমাত্রায় পানি বিয়োজন হওয়ার পর উৎপাদিত আয়ন সমূহের ঘনমাত্রা গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। কথা হচ্ছে কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় পানির বিয়োজন, নির্দিষ্ট তাপমাত্রায় পানির বিয়োজনে উৎপাদিত হাইড্রোজেন আয়ন ও OH মাইনাস আয়ন এর ঘনমাত্রার গুণফলকে, নির্দিষ্ট তাপমাত্রায় পানির বিয়োজনে উৎপাদিত H প্লাস আয়ন ও OH মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। পানির আয়নিক গুণফল বলে। নির্দিষ্ট তাপমাত্রায় পানির বিয়োজনে উৎপাদিত H প্লাস ও OH প্লাস আয়নের ঘনমাত্রা গুণফলকে পানির কি বলে? আয়নিক গুণফল। কেডাব্লিউতে প্রকাশ করা হয়। এই কি দেব, পানির আয়নিক গুণফল কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়া? কেডাব্লিউতে প্রকাশ করা হয়। আচ্ছা, লাস্ট নাম্বার কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান 1 × 10⁻⁻14। এই তো আমাদের কয়ের কোশ্চেন গুলো শেষ। এবার আমরা ক্ষয়ের জন্য কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দেখবো ভাইয়া। ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো আমাদের প্রয়োজন, দেখো অ্যাসিডের সক্রিয়তার বিয়োজন ধ্রুবকের উপর নির্ভরশীলতা ব্যাখ্যা করো। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি, দেখো 2 নম্বর কোশ্চেন বলছে কি যে H3PO4 অ্যাসিড মানে ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। কে মানে এখানে যে ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী, সরি এখানে কোশ্চেন ভুল হয়েছে, অ্যাসিডের চেয়ে নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী তা ব্যাখ্যা করো। টুলটা হয়ে গেছিল ভাই। তারপর দেখো পার্কোলিক অ্যাসিড HClO4 পার্কোলিক অ্যাসিড ও সালফ্রিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী তা ব্যাখ্যা করো। এবং দেখো 4 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে হাইড্রোহাইড্রেট অ্যাসিডের সক্রিয়তা ব্যাখ্যা করো। তাহলে এ হচ্ছে 4টা। আর 5 নম্বর দেখো পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। কোনো কিছুর পিএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যে হয় কেন তা ব্যাখ্যা করো।
আমাদের মেনলি এই 6টা খ খুবই খুব ইম্পর্টেন্ট। এই টপিক, যে টপিকের উপর পড়াচ্ছি, এই 6টা খ করলে আমাদের মোটামুটি খুব একটা ভালো চলে আসবে, এবং এর বাইরে কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। আমি 100% দিতে পারি তোমাদের এই 6টা খ এর বাইরে এই টপিকের কোনো খ আসবে না। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে অ্যাসিডের সক্রিয়তা বিয়োজন ধ্রুবক নির্ভরশীলতা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। 1 নম্বর কোশ্চেনের সলিউশন। অ্যাসিডের সক্রিয়তা বিয়োজন ধ্রুবকের উপর নির্ভরশীলতা। অ্যাসিডের সক্রিয়তা বিয়োজন ধ্রুবকের নির্ভরশীলতাটা আমরা মেনলি পড়বো এখন। নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাসিড বিয়োজন হওয়ার পর নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাসিড বিয়োজিত হওয়ার পর, নির্দিষ্ট তাপমাত্রায় একটা অ্যাসিড বিয়োজিত হওয়ার পর তার উৎপাদিত আয়নের ঘনমাত্রা ও অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রার অনুপাতকে বিয়োজন ধ্রুবক বলে। তাহলে কি কথাটা বলা হলো, নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাসিড বিয়োজিত হওয়ার পর, একটা তাপমাত্রায় অ্যাসিড বিয়োজন হবে, এই বিয়োজন হওয়ার পর তার যে আয়নটা উৎপন্ন করবে, উৎপাদিত আয়ন, যে আয়নটা উৎপন্ন করে তার উৎপাদিত আয়ন, এবং কিছু অ্যাসিড অবির থেকে গেছে, ওই অবিত অ্যাসিডের অনুপাতকে বিয়োজন ধ্রুবক বলে। একে কে এ দ্বারা প্রকাশ করা হয়। এই কি দিয়ে প্রকাশ করা হচ্ছে ভাইয়া? একে কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে দেখো যে ধরো এইচ এ একটা অ্যাসিড, একে যদি বিয়োজন করা যায়, এইচ আয়ন এ দ্বারা অ্যানায়ন বোঝাচ্ছে, বিয়োজন করলে হবে এইচ প্লাস প্লাস এ মাইনাস। তাহলে এখানে শর্ত মতে ভর ক্রিয়ার সূত্র অনুসারে কি পাচ্ছি দেখো, যে ভর ক্রিয়ার সূত্র অনুসারে কে সমান এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু এ মাইনাসের ঘনমাত্রা ডিভাইড বাই এইচ এ। তাহলে লবে হচ্ছে বিয়োজিত আয়নের ঘনমাত্রা আর হরে হচ্ছে অবিয়োজিত অ্যাসিড। যত বেশি বিয়োজিত হবে তত বেশি হরের মান বৃদ্ধি পাবে, লবের মান কম হবে, কে এর মান বেশি হবে। তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যাসিড অণুর আয়নগুলো গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে, গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে অণুগুলো সহজে কি হয়, বিয়োজিত হয়। তো তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যাসিড বিয়োজন মাত্রা বেড়ে যায়, বিয়োজন বেড়ে যাওয়ার কারণে তার বিয়োজন ধ্রুবক কে এর মান কি পায়, বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে অ্যাসিডের বিয়োজন বৃদ্ধি পায়। তো অ্যাসিডের বিয়োজন কেন বৃদ্ধি পায়? কারণ যত বেশি তাপমাত্রা বাড়াবো তত বেশি অণুগুলো গতিশক্তি বেড়ে যায়, অণুগুলো আয়নগুলো দূরে সরে যায়, বৃদ্ধি পায়। ফলে অবিয়োজিত অ্যাসিডের
অ্যাসিডের পরিমাণ হ্রাস পায়। সুতরাং যত বেশি বিয়োজিত হবে অ্যাসিডের কে এর বিয়োজন ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়, আর ফলে কি অ্যাসিডের সক্রিয়তা কি বৃদ্ধি পায়। সুতরাং অ্যাসিড যত বেশি বিয়োজিত হয় তার সক্রিয়তা তত বেশি হয়, কারণ অ্যাসিডের বিয়োজনে বিয়োজন ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। অ্যাসিড বিয়োজন ধ্রুবক কে এর মান কি পায়? বৃদ্ধি পায়। এ হচ্ছে আমাদের অ্যাসিড বিয়োজন ধ্রুবকের উপর অ্যাসিডের সক্রিয়তা নির্ভরশীল। যত বেশি বিয়োজিত হবে তত বেশি কে এর মান বৃদ্ধি পাবে, ফলে অ্যাসিডের সক্রিয়তা তত কি হবে? বৃদ্ধি পাবে। এবার চলে আসা হচ্ছে ক্ষয়ের 2 নম্বর কোশ্চেন। আমাদের 1 নম্বর কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, দেখো যে ফসফরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী, বা আমাদের কোশ্চেনটা এভাবে আসতে পারে যে ফসফরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী, তা আমাকে কি করতে বলা হচ্ছে? ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আচ্ছা, তোমরা দেখো ক্ষয় 2 নম্বর কোশ্চেন। H3PO4 ও নাইট্রিক অ্যাসিডের সক্রিয়তার ব্যাখ্যা। উপরোক্ত H3PO4 ও HNO3 নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটি নাইট্রিক অ্যাসিড সমূহ অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের সক্রিয়তা কারণ দেখেন অক্সিজেন যুক্ত অ্যাসিড, তাই নাম হচ্ছে অক্সি অ্যাসিড, এবং অক্সি অ্যাসিড এর সক্রিয়তা, অক্সি অ্যাসিডের সক্রিয়তা তার কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর নির্ভরশীল। অক্সি অ্যাসিডের সক্রিয়তার কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর নির্ভরশীল। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সে বেশি শক্তিশালী অ্যাসিড। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সে বেশি শক্তিশালী। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে যায়, তাহলে যে কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি কি হয়? শক্তিশালী অ্যাসিড। যদি কেন্দ্রীয় মৌলের আকার ছোট হয়, যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান
সমান হয় তাহলে যে কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি শক্তিশালী। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয় তাহলে যার আকার ছোট সে বেশি কি হবে? শক্তিশালী। এখানে তুমি দেখো ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরাস জারণ মান কত হচ্ছে? এখানে -8 +3 +5 এ ফসফরাসের জারণ মান +5। HNO3 এর কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, এর হচ্ছে -6 +1 এটা +5 এ নাইট্রোজেন এর জার্মান +5। তাহলে দুটি জার্মান সমান হয়। এখানে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের আকার ছোট এবং ফসফরাস আকার বড় হয়, নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী। নাইট্রোজেন আকার ছোট কারণ দুটো কক্ষপথ রয়েছে নাইট্রোজেনের, এবং ফসফরাসের কক্ষপথ রয়েছে 3টা। তো 3টা হলে কি? এটা বড়, আর এটা কি? নাইট্রোজেন, এটা কি? ফসফরাস। অটোমেটিক ফসফরাস বড়, নাইট্রোজেন কি? ছোট। তাহলে আমরা বলতে পারি কি? দেখো যে এখানে H3PO4 ও HNO3 এর কেন্দ্রীয় মৌল ফসফরাস ও নাইট্রোজেনের জারণ মান সমান, তাই ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের আকার ছোট হওয়ায়, নাইট্রোজেনের আকার ছোট হয়, HNO3 বেশি শক্তিশালী। HNO3 বেশি শক্তিশালী। ওকে, আশা রাখি 2 নম্বর কোশ্চেন বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে কি ভাইয়া? দেখো যে পারক্লোরিক অ্যাসিড ও সালফিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী? পারক্লোরিক অ্যাসিড ও সালফিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী? 3 নম্বর কোশ্চেন। HCl4 ও H2SO4 এর অ্যাসিড এর সক্রিয়তা উপরোক্ত HCl4 ও সেম ভাবে খেয়ে দেবো ভাইয়া। HCl4 ও সালফিক অ্যাসিড একটি সমূহ, দুটি অ্যাসিড, দুটি অক্সি অ্যাসিড। এই দুটি কি অ্যাসিড? অক্সি অ্যাসিড। তাই এর সক্রিয়তা কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর
নির্ভরশীল। যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, সে বেশি শক্তিশালী হয়। এখানে তুমি দেখো পারক্লোরিক অ্যাসিড HCl4 এর কেন্দ্রীয় মৌল, পারক্লোরিক অ্যাসিড HClO4 এর কেন্দ্রীয় মৌল ক্লোরিনের জারণ মান, ক্লোরিনের জারণ মান এখানে দেখো ভাইয়া -8 +1 এখানে +7, কেন্দ্রীয় মৌল ক্লোরিনের জারণ মান +7, ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সালফারের জারণ মান দেখো -8 +2 +6 হয়, এর জারণ মান হচ্ছে +6। তাহলে এই জারণ মান +6। এখানে দুটি অ্যাসিডের মধ্যে পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ক্লোরিন এর জারণ মান বেশি হওয়ায় পারক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে। তো হয়ে গেল, এটুক লিখলে মোটামুটি তোমাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন সলভ শেষ। কি বললাম যে আমাদের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় অক্সি অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে তার কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর। এখন জারণ মান যার বেশি সে বেশি শক্তিশালী এবং জারণ মান যার কম কেন্দ্রীয় মৌলের সে দুর্বল অ্যাসিড। এখানে পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের জারণ মান +7 পেলাম আমরা, এবং সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান হচ্ছে +6। যেহেতু দুটি অ্যাসিডের মধ্যে পারক্লোরিক অ্যাসিড ক্লোরিনের জারণ মান বেশি হচ্ছে +7, তাই এখানে পারক্লোরিক অ্যাসিড বেশি কি হবে, শক্তিশালী। আর আগেরটা দেখলাম যে সমান ক্ষেত্রে যদি জারণ মান সমান হয় সেক্ষেত্রে কি করতে হবে সেটাও দেখালাম, আর কম বেশি হলে সেটাও কি দেখালাম। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে সলভে চলে আসবো ভাইয়া। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হাইড্রোহ্যালাইড অ্যাসিডের সক্রিয়তা ব্যাখ্যা করো। হাইড্রোহ্যালাইড অ্যাসিডের সক্রিয়তা, হাইড্রোহ্যালাইড অ্যাসিডের সক্রিয়তা। হাইড্রোহ্যালাইড অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে তার হ্যালোজেনের আকারের উপর। হাইড্রোহ্যালাইডের সক্রিয়তা নির্ভর করে
হাইড্রোহাইড্রোট অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে তার হ্যালোজেনের আকারের উপর। তাহলে হাইড্রোহাইড্রোট অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে তার হ্যালোজেনের আকার উপর। যার হ্যালোজেনের আকার বেশি বড় সে হাইড্রোহাইড্রোট অ্যাসিড বেশি শক্তিশালী। যে হ্যালোজেনের আকার বড় সে হাইড্রো হ্যালাইড অ্যাসিডের হাইড্রোহাইড্রোট অ্যাসিডের সক্রিয়তা বেশি হয়। যেমন দেখো HI, HBr, HCl, HF এদের মধ্যে সব থেকে অ্যানায়ন হ্যালোজেন আয়োডিন আকার বড় হয়, এ বেশি শক্তিশালী। তারপরে HBr, তারপর হচ্ছে HCl, তারপর হচ্ছে HF। পয়েন্টেড ভাইয়া। এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে, এখানে আয়োডিন হ্যালোজেনের আকার বড় হওয়ায় হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড বেশি শক্তিশালী এবং HF এর ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট হওয়ায় কম শক্তিশালী অ্যাসিড। এটা কম শক্তিশালী অ্যাসিড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আয়োডিন হ্যালোজেনের আকার বড় হয়, হাইড্রোজেন আয়োডাইড বেশি শক্তিশালী, এবং HF হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে ফ্লোরিনের আকার ছোট হয়, এটি দুর্বল অ্যাসিড। ওকে, এই দুটো ব্যাখ্যা দিলেই তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার শেষ। হাইড্রোহাইড্রোট অ্যাসিডের সক্রিয়তার ক্রম সহ ব্যাখ্যাটা দিয়ে দিলাম, এবং এই ক্রমটা ভাই প্রচুর এমসিকিউতে আছে, প্রচুর পরিমাণে এমসিকিউতে আছে, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসা হচ্ছে কি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা কি, পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। দেখো পানির আয়নিক গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল তার ব্যাখ্যা। পানির অণু বিজিত হওয়ার পর তার উৎপাদিত হাইড্রোজেন আয়ন ও OH- আয়নের
ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। তাহলে একটা কথা মাথায় রেখো যে একটা পানির অণু বিয়োজিত হওয়ার পর যে H+ এবং OH- আয়ন তৈরি করে, এই H+ OH+ আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হচ্ছে পানির কি আয়নিক গুণফল। আচ্ছা, এই পানির আয়নিক গুণফল তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে তোমরা দেখো যে H2O পানি বিয়োজন হওয়ার পর তৈরি করছে H++ OH-, H++ OH-। তাহলে এক্ষেত্রে আমাদের পানি আয়নিক গুণফল KW সমান H+ আয়নের ঘনমাত্রা ইন্টু OH- আয়নের ঘনমাত্রা হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির অণুর আয়নের গতিশক্তি বৃদ্ধি পায়। পানির অণুর আয়নের গতিশক্তি বৃদ্ধিতে পানির অণুর আয়নের গতিশক্তি বৃদ্ধিতে, তার গতিশক্তি বৃদ্ধিতে বিয়োজন বৃদ্ধি পাওয়ায় পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। কথা ক্লিয়ার? এই তো তাপমাত্রা তো বাড়াবা, তুমি যখন পানির তাপমাত্রা বৃদ্ধি করবা তার পানির বিয়োজন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে কি হবে, পানির বিয়োজন যদি বৃদ্ধি পায় H এবং OH আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, আর H আর OH এর ঘনমাত্রা বাড়লে KW মান বৃদ্ধি হবে। তাই পানিতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় এবং সমানুপাতিক এক কথায়। ওকে, এবার আমরা লাস্ট নাম্বার কোশ্চেনে চলে আসবো। সেটা হচ্ছে কি 6 নম্বর যে কোশ্চেনটা দেখো, কোনো কিছুর pH 0 থেকে 14 এর, এটা কিন্তু তোমরা 3 স্টার দিয়ে রাখো ভাইয়া, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো 6 নম্বর কোশ্চেন, pH এর মান 0 থেকে 14 হয়, 14 হওয়ার কারণ পরিবেশের তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হতে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু OH- আয়নের ঘনমাত্রা সমান সমান 10⁻⁻14 হয়। পরিবেশের তাপমাত্রার জন্য পানির আয়নিক গুণফল KW এর মান 10⁻⁻14, 1 × 10⁻14 এক কথায়। আর উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই, উভয় পক্ষে মাইনাস লগ
নিয়ে পাই মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ফার্স্ট ব্র্যাকেট ইন্টু ও এইচ মাইনাসের ঘনমাত্রা সমান সমান মাইনাস লগ 10⁻⁻14। আচ্ছা গুণ থাকলে কি হয়? যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যোগ মাইনাস লগ ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা সমান সমান এটা মাইনাসের প্লাস 14 লগ 10⁻1। আচ্ছা এটা সমান সমান লিখতে পারি অতএব পিএইচ প্লাস পিওএইচ মাইনাস লগ, দেখো মাইনাস লগ এইচ প্লাস সমান পিএইচ, মাইনাস লগ ওএইচ সমান হচ্ছে পিওএইচ। এখানে পিএইচ এবং পিওএইচ সমান সমান 14। পিএইচ এবং পিওএইচ সমান সমান কত পেলাম ভাই? আমরা এই 14 পেলাম। তাহলে পিএইচ এবং পিএইচ সমান সমান 14 হয়, তাহলে দেখো যে কোনো কারণে যদি পিএইচ এর মান 0 হয়, এইচ প্লাস ঘনমাত্রা 1 এর জন্য পিএইচ এর মান 0 হয়, তাহলে পিএইচ এর মান সর্বোচ্চ 14 হতে পারে, এবং পিওএইচ এর মান 0 হলে তাহলে পিএইচ এর মান সর্বোচ্চ কত হয়? 14 হতে পারে। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে অ্যাসিডের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 1 মোলারিটি এর জন্য পিএইচ এর মান 0 হলে পিওএইচ এর মান 0 হলে পিওএইচ এর মান সর্বোচ্চ 14 হয়, এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রার জন্য পিওএইচ এর মান সর্বনিম্ন 0 হলে পিএইচ সর্বোচ্চ 14 হয়। পিওএইচ সর্বোচ্চ কত হয় ভাইয়া? 14 হয়। এ হচ্ছে আমাদের ক এবং খ এর সকল কোশ্চেনের সলভ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমরা চলে আসবো গ এর কোশ্চেন। দেখো গ এর জন্য কোশ্চেনটা বলা হচ্ছে কি, আমরা একটা বুদ্ধি করি, দাঁড়াও। এবার দেখো এখান থেকে উদ্দীপক থেকে আমরা গ এর সলভগুলো যদি করতে চাই, গ কোশ্চেন কি বলছে, উদ্দীপকের 1 নং পাত্র, উদ্দীপকের যে 1 নং পাত্র আছে এইচ এ, এই যে পাত্র রয়েছে 1 নং পাত্র, এই যে এই 1 নং যে পাত্র রয়েছে এ 1 নং পাত্রে পিএইচ গণনা করতে বলেছে। ওকে, আমরা সলভ করব গ এর 1। গ এর 1 এর সলভ। উদ্দীপকে 1 নং পাত্রের অ্যাসিডটি দুর্বল অ্যাসিড, তাই এর পিএইচ গণনা করতে
অসল্টের লৌহকরণ সূত্র ব্যবহার করতে হবে। কথাটা বুঝো ভাইয়া, উদ্দীপকের পাত্র 1 এর অ্যাসিডটি দুর্বল আছে, কিভাবে চিনলাম? এখানে কে এর মান উল্লেখ করা আছে। আমি তোমাদের একটা কথা মাথায় রাখবা, যে যদি অ্যাসিডের একটা পাত্রে অ্যাসিডে কে বা আলফা বিয়োজন মাত্রা আলফা উল্লেখ করা থাকে, তাহলে বুঝে নিবা সেটা দুর্বল অ্যাসিড। তাহলে এটা দুর্বল অ্যাসিড, তাই এর পিএইচ ব্যবহার করা হয় অসল্টের লৌহকরণ সূত্র। এখানে এইচ এ দুর্বল অ্যাসিড, এটা বিয়োজন হবে খুবই সামান্য পরিমাণ এইচ প্লাস প্লাস এ মাইনাস। প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে 1C রয়েছে, মানে পূর্ণাঙ্গ। সি হচ্ছে এখানে প্রাথমিক ঘনমাত্রা, সে পূর্ণ ঘনমাত্রা রয়েছে 1C, তার পূর্ণ ঘনমাত্রা রয়েছে। তখন উৎপাদ ছিল কি ভাইয়া বলো তো? 0। এবং তুমি দেখো যে সাম্য অবস্থায় এটা 1 মাইনাস আলফা সি হয়, এটা আলফা সি, এটাও আলফা সি। এটা হচ্ছে কারণ তার সহগ হচ্ছে 1, কথা বুঝো, তার সহগ হচ্ছে 1। তো সহগ যদি 1 হয় তাহলে 1 মাইনাস আলফা সি, এটা আলফা সি, এটা পাচ্ছি আমরা আলফা সি। তাহলে এখান থেকে এইচ প্লাসের ঘনমাত্রা কি পাচ্ছি? আলফা সি পাচ্ছি। তাহলে সুতরাং এইচ প্লাসের ঘনমাত্রা সমান আলফা সি। এখন কথা হচ্ছে আলফার মান তো দেওয়া নাই, কিসের মান দেওয়া আছে? কে এর মান। তাহলে আলফা সমান √/k/c দেওয়া আছে 1.8 × 10⁻⁵। সি হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, 2.15 × 10⁻⁴। 2.15 × 10⁻⁴। আলফা সমান 1.8 × 10⁻⁴, সি এর মান 2.15 × 10⁻⁴। এখানে আলফার মান আমরা পেয়ে যাবো ভাইয়া। তাহলে দেখো এক্ষেত্রে আলফার মান কত হতে পারে? (1.8 exponent -5 2.15 exponent -4 আলফা সমান 0.28 পাইছি আমরা, 289। অতএব এইচ প্লাস সমান সমান আলফা সি। আলফার মান পেলাম কত বলো তো? 0.289। সি এর মান কত আছে? 2.15 10⁻⁴। ইন্টু হচ্ছে 2.15 এক্সপোনেন্ট -4। এইচ প্লাস এর ঘনমাত্রা সমান 6.2 10⁻⁵। ওকে, এবার অতএব পি এইচ সমান আমরা কি জানি বলতো ভাইয়া? মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে মাইনাস লগ 6.2 10⁻⁵ মাইনাস লগ অ্যান্সার। তাহলে পিএইচ সমান, অতএব পিএইচ সমান 4.2। এই হচ্ছে অ্যান্সার ভাইয়া। পিএইচ সমান হবে 4.2। আশা রাখি বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট দিচ্ছি, কথা শুনো ভাইয়া। এটা কিন্তু 100% গয়ে আসবেই এই টাইপের ম্যাথ।
তো উদ্দীপকের 1 নং পাত্রে দুর্বল বুঝে নেব আমরা দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড কি রূপে আমি তো বলেছি যে কে এর বা আলফা উল্লেখ করা থাকবে, কে বা আলফা উল্লেখ করা থাকলে দুর্বল অ্যাসিড থাকে। তাহলে এর পিএইচ গণনা করতে অসল্টেড লৌহকণ সূত্র ব্যবহার করা হয়। তো অসল্টেড লৌহকণ সূত্রটা হচ্ছে অ্যাসিডটি বিয়োজন হয়ে H+ এবং A- তৈরি করছে। এখানে প্রাথমিক অবস্থাটা 1C 0 এবং সাম্য অবস্থাটা 1 - আলফা সি আলফা সি আলফা সি। ওকে ফাইন। সুতরাং এখানে H+ কি পেলাম আলফা সি। আমাদের এই ম্যাথে আলফা মান দেওয়া নাই, কে এর মান দেওয়া আছে। কে থেকে আলফা বের করব, আলফা সমান √k/c। কে এবং আলফা দেওয়া আছে, আমরা এখান থেকে আলফা সমান হোয়াট আর পিএইচ সমান আমরা হোয়াট বের করব। আলফা সমান পেয়ে গেলাম। তো আলফা সমান পেয়ে যাওয়ার পর ওটাকে আমরা কি H+ ঘনমাত্রায় কনভার্ট করব সূত্র থেকে, যেটা অসল্টেড লৌহ সূত্র থেকে পাইলাম যে পিএইচ সমান আমরা জানি -log H+, এইটা করে দিলে হয়ে গেল। যারা শর্টকাটে করতে চাও দেখো, এমসিকিউর জন্য শর্টকাট যদি করতে চাও, শর্টকাট হচ্ছে পিএইচ সমান তোমরা সরাসরি বের করবা -log √kc। যদি তোমাদের পিএইচ বের করতে বলে এবং দুর্বল অ্যাসিড কে এর মান উল্লেখ করা থাকে, তোমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো √k/c। তাহলে তোমরা একবারে অ্যান্সার করতে পারবা, একবারে 4.2 অ্যান্সার পেয়ে যাবা। এমসিকিউ শর্টকাট এটা অ্যাপ্লাই করিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গয়ের 1 নম্বর কোশ্চেন সলভ হলো। আমরা এখন চলে আসবো 2 নম্বর কোশ্চেনে সলভ। উদ্দীপকের 1 নং পাত্রে দ্রবণ 5% বিয়োজন হলে তার পিএইচ কত হবে? ফাইন। উদ্দীপকের 1 নং পাত্র, এই 1 নং যে পাত্রটা রয়েছে এটা 5% বিয়োজন, মানে এবার আলফার মান দেওয়া আছে। আলফার মান থেকে আরো সহজ ছোট্ট একটা ম্যাথ। আচ্ছা আমরা করি, তাহলে বুঝতে পারবো আরো সহজে। গয়ের 2 নম্বর কোশ্চেনে সলভ। উদ্দীপকের অ্যাসিডটি দুর্বল অ্যাসিড, তাই এর পিএইচ গণনা করতে অসল্টেড লৌহকরণ সূত্র ব্যবহার করা হয়। তাই অসল্টেড লৌহ সূত্র ব্যবহার করা হয়। এইচ এর সমান এখানে পাবো H++ A-, এইচ এর সমান এখানে কি পাচ্ছি ভাই H++ A-। এখানে প্রাথমিক অবস্থায় 1C 0 সাম্য অবস্থায় 1 - আলফা সি আলফা সি আলফা সি। অতএব H+ এর ঘনমাত্রা সমান আলফা সি পেলাম। তাহলে এখানে আলফা সি পেয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি দেখো, যে দেওয়া আছে কি দেওয়া আছে আলফা সমান 5% সমান 0.05 এবং সি এর মান এখানে উল্লেখ করাই আছে আমাদের উদ্দীপকে। আমাদের এবার উদ্দীপক কোশ্চেনটা কি করা হয়েছে, যে আমি একটা কথা বললাম না যে ম্যাথে হয় কে বা আলফা দেওয়া থাকবে, আগের অঙ্কটাতে কে উল্লেখ করা ছিল, এবার আলফা দেওয়া আছে, আলফা উল্লেখ করেছে। তো আলফা এখানে সি এর মান তো এটা ইউজ করতে বলা হয়েছে 2.15 × 10⁻⁴। তো 2.15 × 10⁻⁻ কি পাচ্ছি আমরা 4 পাচ্ছি, এবং সি হচ্ছে 2.15 × 10⁻⁵ মোলারিটি। আমাকে বের করতে হবে পিএইচ ইকুয়াল টু হোয়াট। এখন সুতরাং পিএইচ সমান -log H+ এর ঘনমাত্রা। আমরা সরাসরি করতে পারি, সরাসরি করে দেখাচ্ছি তোমাদেরকে যে অতএব পিএইচ সমান -log আলফা সি -log আলফা 0.05 সি এর মান 2.15 × 10⁻⁵। এক্ষেত্রে আমাদের সলভ কি আছে দেখি আমরা।
মাইনাস লগ 0.05 ইন্টু 2.15 এক্সপোনাল -5, তাহলে তোমরা এখানে পাচ্ছ 5.97 অ্যান্ড এটা পিএইচ সমান আমরা এটা পেয়ে গেলাম। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো যে 3 নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের পাত্র 1 এর 2 এর পিএইচ গণনা করো। উদ্দীপকের পাত্র দুটি একটি ক্ষার এবং একটি সবল ক্ষার, কারণ কে এর মান বা আলফা উল্লেখ করো নাই। তুমি দেখো এখানে এই পাত্রে কেও দেওয়া নাই, আলফা দেওয়া নাই। আমরা সবাই জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার। এই সবল ক্ষারের এখন আমাদের পিএইচ বের করতে হবে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর কোশ্চেনের সলভ। উদ্দীপক পাত্র 2 এ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিয়োজিত হবে। এটা একটি সবল ক্ষার। সবল ক্ষার কি হবে? সম্পূর্ণ 100% বিয়োজিত হবে। 100% বিয়োজিত হলে তৈরি করবে সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। সোডিয়াম প্লাস প্লাস কি তৈরি করবে? OH মাইনাস। আচ্ছা, এটা 100% বিয়োজন হলে ওটা 100% বিয়োজন হবে। তো তুমি দেখো যে এখানে আমাদের পাত্র 2 এ ঘনমাত্রা দেওয়া আছে 4.29 10 টু দি পাওয়ার -5। এটা 4.29 10 টু দি পাওয়ার -5 আছে। তো এটার ক্ষেত্রে OH এর ঘনমাত্রা 4.29 10 টু দি পাওয়ার -5 মোলারিটি আমরা পেয়ে যাব। আমাদের ক্ষারের বের হয় POH, পরে আমরা এটাকে পিএইচ এ কনভার্ট করব। তাহলে আমরা জানি POH সমান মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা। তাহলে POH সমান মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা, তাহলে সমান সমান মাইনাস লগ 4.29 10 টু দি পাওয়ার -5 মাইনাস লগ 4.29 এক্সপোনাল মাইনাস লগ 4.29 এক্সপোনাল -5 4.34 সমান সমান পাবো 4.34। এটা পিএইচ এর মান। অতএব পিএইচ সমান 14 মাইনাস POH, 14 মাইনাস 4.34 9.66 অ্যান্সার পিএইচ। এই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। খুবই ছোট্ট একটা ম্যাথ ভাইয়া, খুবই ছোট্ট একটা ম্যাথ। গয়ের 3 নম্বর শেষ। গয়ের 4 নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের পাত্র 1 এর দ্রবণে যদি আবার 40 ml 3.43 10 টু দি পাওয়ার -4 মোলারিটি 3.43 10 টু দি পাওয়ার -4 মোলারিটি সোডিয়াম সাথে একটা আয়ন যুক্ত থাকে, তাহলে মিশ্রিত করা হলে দ্রবণের পিএইচ কত হবে? তাহলে দেখো আমরা 4 নম্বর কোশ্চেনের সলিউশন যদি করি আমরা, উদ্দীপকের পাত্র 1 এ উদ্দীপকের পাত্র 1 এ
একটি দুর্বল অ্যাসিড এবং পাত্র একে একটি দুর্বল অ্যাসিড এবং পাত্র এবং তার সাথে তার উৎপাদনকারী লবণ সোডিয়াম এর মিশ্রণ একটি বাফার দ্রবণ। একটি কি দ্রবণ ভাইয়া? এর একটি বাফার দ্রবণ। উৎপাদনকারী লবণ যেহেতু তার এইচ এ একটা দুর্বল অ্যাসিড এবং এন এ তার উৎপন্নকারী লবণ, আর দুর্বল অ্যাসিডের সাথে তার উৎপন্নকারী লবণের মিশ্রণকে বলা হয় বাফার দ্রবণ। তাহলে এই বাফার দ্রবণের পিএইচ গণনা করতে হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ ব্যবহার করা হয়। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, যে বাফার দ্রবণের পিএইচ গণনা করতে হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ ব্যবহার করা হয়। আমি যেভাবে লিখতেছি ভাইয়া, তোমরা কোশ্চেনের সলিউশন ঠিক এভাবে লিখে আসবা, একবারে 100তে 100 পাবা, গ্যারান্টেড। তোমার সাইন ভাইয়া দিচ্ছে এবং আমার এই সাজেশনে কোনো মিস হওয়ার কোনো প্রকার চান্স নাই। যদি কোশ্চেন খুবই খুবই বিট্রে না হয়, আশা রাখি তোমরা 100% কমন পাবা, এই নিশ্চয়তা আমি তোমাদের দিতে পারি। এবং আমার দীর্ঘ 7 বছর এক্সপিরিয়েন্সে বলতে পারি, আজ পর্যন্ত কোনদিন কোনো কোশ্চেন মিস যায় নাই, এটুকু তোমাদের আমি ভরসা দিতে পারি। ওকে, এবার আমরা চলে আসতে পারি তারপরে কোশ্চেন। দেখো হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণটা কি হবে? পিএইচ সমান পিকে প্লাস লগ n of salt divided by n of acid। এখানে দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে VA 50 ml, SA 2.15 10 to the power minus 5 না 4 দেওয়া আছে। তাহলে n of A অ্যাসিড কি হবে? 50 ডিভাইড বাই 1000 VL ইন্টু S ইন্টু 2.15 10 to the power minus 4। তাহলে VL ইন্টু S যদি করি এটার ক্ষেত্রে, তাহলে তোমরা এটা কি পাচ্ছ দেখো, যে (1.075 10 to the power minus 5 মোল VS সল্টেড। দেখো আমাদের এখানে সল্টেডটা কত আছে, সল্টের কোশ্চেনে দেওয়া আছে 40 ml, এখানে দেখো 40 ml আর 3.43 10 to the minus 4। VS 40 ml 3.43 10 to the power minus 4 মোলারিটি। তাহলে এখানে আমরা পাচ্ছি NH সমান
40 ভাগ 1000 3.43 10⁻⁻4। ns সমান এখানে পাবো 1.372 10⁻⁻5। এবং তুমি দেখো এখানে k এর মান কত আছে, k সমান 1.8-5, pk সমান মাইনাস লগ k মাইনাস লগ 1.8 10⁻⁻5 সমান 4.74। এখন আমরা লিখবো pH ইকুয়াল টু হোয়াট। দেখো এক্ষেত্রে আমাদের এই কাজ, তাহলে pH সমান 4.74 প্লাস লগ n অফ সল্ট কত পাইছি দেখো, n অফ সল্ট পেলাম 1.372 10⁻⁻5 ডিভাইড বাই n অফ অ্যাসিড a, n অফ a 1.075 10⁻⁻5। এখানে 1.375 এক্সপোনাল মাইনাস 5 ভাগ 1.075 এক্সপোনাল মাইনাস 4। লগ অ্যান্সার প্লাস 4.74। তাহলে একবারে পেলাম অতএব pH সমান 4.847 অ্যান্সার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, এটা গয়ের অ্যান্সার শেষ। এবার আমরা চলে আসবো ঘয়ের জন্য অ্যান্সার করব। আচ্ছা ভাইয়া, এখন তোমরা সবাই দেখো ঘয়ের জন্য প্রশ্ন কি হবে, উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণের মিশ্রণের pH গণনা করো। তাহলে এক্ষেত্রে আমরা শুরু করি উদ্দীপকের পাত্র 1 আর 2 এর pH মিশ্রণের pH গণনা। ঘয়ের 1 নম্বরের সলভ। উদ্দীপকে পাত্র 1 এ H এ একটি দুর্বল অ্যাসিড এবং H একটি দুর্বল অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটি সবাল ক্ষার, এর মিশ্রণে আমাদের HA প্লাস
NaOH বিক্রিয়া করলে এখানে পাওয়া যাবে NaH লবণ প্লাস হচ্ছে H2O পানি। একটা জিনিস তোমরা মাথায় রাখবে ভাইয়া, HA একটি দুর্বল অ্যাসিড, এটা খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। এবং দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার, এটা 100% বিয়োজিত হয়। কিন্তু এখানে তুমি দেখো যে 1 মোল H এর সাথে 1 মোল দুর্বল ক্ষার H এর সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সবসময় 1 মোল সল্ট তৈরি করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এই 1 মোল সল্ট, এই সল্টের পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ডেবল হচ্ছে সবল ক্ষারের উপরে। কারণ সবল ক্ষার যত থাকবে ওই সবল ক্ষার 100% বিয়োজিত হওয়ার কারণে সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে। এই সম্পূর্ণ বিয়োজন হওয়ার পর যে ওই সবল ক্ষার ওইটুকু পরিমাণ ক্ষারকে মানে OH কে প্রশমিত করার জন্য ঠিক তত মোল ততটি H এ প্রয়োজন হয়। তাই আমাদের প্রথম কাজ হবে এ দুটার মোল সংখ্যা বের করে নেওয়া। এখানে আমরা Na সমান বের করতে পারি কি, দেখো Vl ইন্টু এস, এখানে আমরা আলাদা করে বাইরে করে নিয়ে এসে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে Va সমান 50 ml, H সমান 2.15 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলারিটি, Na Vl ইন্টু এস 50/1000 2.15 10 টু দি পাওয়ার মাইনাস 5। Na সমান 1.075 10 টু দি পাওয়ার মাইনাস, এটা 4 ছিল, মাইনাস 5 মোল। ওকে, এবার দেখো ভিবি সমান কত আছে, তিরিশ ml আর 4.29। তিরিশ ml HB 4.29 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলারিটি। NB সমান হবে 30/1000 4.29 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এক্ষেত্রে 30/1000 0.29 এক্সপোনাল মাইনাস 5। NB সমান 1.287 10 to the minus 6 মোল। আমরা সবাই একটা জিনিস জানি যে NB ইকুয়াল টু হবে NS। NB ইকুয়াল টু হবে কি রে ভাইয়া, NS। তা তুমি দেখো এখানে হচ্ছে 1.075 এক্সপোনেনশিয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর এটা হচ্ছে ঠিক পেলাম 1.289 মাইনাস 6, 1.289 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল। তাহলে সেম লবণের ক্ষেত্রে সেম হবে 1.289 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল। 1.289 10 টু দি পাওয়ার মাইনাস 6 কি হচ্ছে, মোল। কারণ আমি বারবারই বললাম যে দুর্বল অ্যাসিডের সাথে যদি সবল ক্ষারের বিক্রি হয়, সবল ক্ষার যে পরিমাণ মোল থাকবে ঠিক সেই পরিমাণ লবণ তৈরি করবে। সেই পরিমাণ কি তৈরি করবে ভাইয়া, লবণ তৈরি করবে। আচ্ছা ফাইন, লবণ তৈরি করলো। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে কি যে এখানে Na greater than NB
তাই এটি বাফার দ্রবণ সৃষ্টি করে। তাই এটি কি সৃষ্টি করে? বাফার দ্রবণ সৃষ্টি করে। এখন বাফার দ্রবণ সৃষ্টি করে, বাফার দ্রবণের সৃষ্টি করে, সুতরাং তাই বাফার দ্রবণের পিএইচ গণনা করতে হ্যান্ডারসন হ্যাসেলবাখের সমীকরণ ব্যবহার করা হয়। একটা জিনিস মাথায় রাখবো ভাইয়া সব সময়, যে যদি এখানে Na গ্রেটার দেন Nb, মানে n এর মানে অ্যাসিডের পরিমাণ বেশি না হয়, তাহলে বাফার দ্রবণ হবে না। কারণটা বলি, যে পরিমাণ ক্ষার ছিল ওই পরিমাণ অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে ওই পরিমাণ লবণ তৈরি করেছে। লবণ তৈরি করতে শুধুমাত্র ক্ষার থেকে লবণ হয় না, লবণ তৈরি করতে লাগে অ্যাসিড এবং ক্ষার। তো যে পরিমাণ ক্ষার ছিল ওই পরিমাণ অ্যাসিডে বিক্রি করে লবণ হয়ে গেছে, আর অতিরিক্ত যেটুক বেশি অ্যাসিড ছিল, কারণ ক্ষারের থেকে অ্যাসিড বেশি থাকতে হবে, ওই অবশিষ্ট অ্যাসিড, যে অবশিষ্ট অ্যাসিড থেকে গেল, ওই অবশিষ্ট অ্যাসিড আর যে লবণটা তৈরি করলো এই উৎপন্নকারী লবণ মিলেই তৈরি করে বাফার দ্রবণ। কারণ আমার এই দ্রবণে ক্ষার তো সবল হওয়ার কারণে সম্পূর্ণ বিয়োজন হয়ে ওটা লবণে কনভার্ট হয়ে গেছে। আর যে লবণে কনভার্ট হওয়ার জন্য ওই পরিমাণ সমপরিমাণ অ্যাসিড লেগেছে, তাহলে ওই অ্যাসিড এই পরিমাণ যে 1.2910 পরিমাণ ক্ষারের জন্য ওই সেম পরিমাণ অ্যাসিড বিক্রি করে ওই পরিমাণ লবণ তৈরি করেছে, আর অবশিষ্ট অ্যাসিড মিলে তৈরি করেছে গিয়ে বাফার দ্রবণ। তাহলে আমাকে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ বের করতে হবে। অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ 1.075 10 টু দি পাওয়ার -5 মাইনাস হচ্ছে 1.289 10 টু দি পাওয়ার -6, 1.075 exponential -5 minus 1.289 exponential -6, তাহলে পাচ্ছি আমরা এখানে 9.46 10 টু দি পাওয়ার -6 মোল। এই অবশিষ্ট যে অ্যাসিড এটা মিলে বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে সুতরাং পিএইচ সমান পিকে প্লাস লগ এন অফ সল্ট ডিভাইড বাই এন অফ অ্যাসিড। কোন অ্যাসিডটা বসবে ভাই? অবশিষ্ট অ্যাসিডটা বসবে এখানে। এখানে পি সমান মাইনাস লগ কে এ প্লাস লগ 1.289 exponential -6, 9.46। অবশিষ্টটা বসবে এখানে, কেউ ভুল করে আবার আগেরটা বসিয়ে দাও না। 10 টু দি পাওয়ার -6 পি সমান মাইনাস লগ 1.8 10 টু দি পাওয়ার -5 প্লাস লগ, পুরো মানটা একবার নিয়ে নিই আমরা লগ না করে, log 1.289 exponential -6 9.46 exponential -6 minus
0.866, pH সমান 4.74 মাইনাস 0.866, অতএব pH সমান 3.87। অ্যান্সার। তাহলে ঘয়ের 1 নম্বর কোশ্চেনের সলভ আমাদের হয়ে গেল। এই যে আমরা একটু করব ঘ হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণ ব্যবহার করব, পিএইচ আমরা এখানে বের করব। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এবার 100% এই ঘ যে কটা লিখেছি এই 4টা ঘয়ের মধ্যে 100% তোমাদের মেইনলি আসবে এটা আর এটা, এই দুইটা তোমরা 100% দিয়ে রাখতে পারো। এই দুটোর মধ্যেই কোশ্চেন আসবে, 1 আর 2 এর মধ্যেই। আশা রাখি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর চলে আসো। উদ্দীপকের পাত্র 1 ও 2 এর মিশ্রণে সৃষ্টিকৃত দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড দিলে সেটা কি হবে? পিএইচ। অ্যাসিড দিলে পিএইচ এর তার পিএইচ কত হবে? মিশ্রণ করা হলে তার পিএইচ কত হবে বা পিএইচ এর কি ধরনের পরিবর্তন ঘটবে? তো আমাদের এখানে দেখো 2 নম্বর কোশ্চেনের সলিউশন চলে আসে পুরো 1 এর মতো। ঘয়ের 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেনে সলভে আসো যে উদ্দীপকের পাত্র 1 হচ্ছে এইচ একটি দুর্বল অ্যাসিড এবং হচ্ছে এনএ একটি সবল ক্ষার, এর মিশ্রণে এইচ এ 1 মোল, NaOH 1 মোল, এইচ এ 1 মোল এবং NaOH 1 মোল এবং Na 1 মোল। তাহলে এখানে আমাদের সেম ভাবে আমরা যেটা করব এটুক লাগবে। ভি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এনবি বের করতে হবে। তাহলে এনএ আমরা পেলাম, ভিবি এসবি দেওয়া আছে, এনবি বের করলাম আমরা। এনবি এনএস সমান পরস্পর সমান। আমরা একটু আগে করলাম যে ম্যাথটা সেম এভাবে করতে হবে 2 নম্বরের জন্য। এটুক করতে হবে দিয়ে এখানে এনএ দিয়ে আমরা এখানে এন এর মান বসালাম আর এনবি মান বসালাম। এখানে তুমি দেখতে পাচ্ছ এন এর মান গ্রেটার দেন আছে আর এনবির মান কি আছে? ছোট আছে। তাই এটা একটি কি দ্রবণ, কি ধরনের দ্রবণ হবে? বাফার দ্রবণ। আর এই বাফার দ্রবণে তাহলে বাফার দ্রবণ দেখো এটা একটি বাফার দ্রবণ। এখন আমরা পেয়ে গেলাম এটা একটি কি দ্রবণ? বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ সৃষ্টি করে যে এখানে এনএ গ্রেটার দেন, যখনই তুমি দেখবা যে একটা দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার বিক্রিয়া করতেছে তাহলে বা দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিড বিক্রিয়া করতেছে, দুর্বল ক্ষারের সবল অ্যাসিড দিলেও হবে এবং দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার এবং দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিড, তখন এখানে দুর্বল অ্যাসিডের সাথে যদি সবল ক্ষার হয় তাহলে এনএ গ্রেটার দেন, আর যদি এনএ গ্রেটার দেন এনবি, আর যদি দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিড হয় তাহলে এন বি গ্রেটার দেন এন এ হবে। তো দেখো এখানে এন এ গ্রেটার দেন এন বি, তাই একটি বাফার দ্রবণ সৃষ্টি করে। যেহেতু তখন তুমি এভাবে লিখবে যেহেতু পাত্র 1 ও পাত্র 2 এর মিশ্রণে বাফার দ্রবণ সৃষ্টি করে, তাই উক্ত দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড ও সামান্য পরিমাণ অ্যাসিড মিশ্রিত করলে
পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। এর ক্রিয়া কৌশল আমি নিচে ব্যাখ্যা করব। দেখো এবার ক্রিয়া কৌশল কিভাবে কি ঘটলো। এইচ এ এটা খুবই কম পরিমাণ বিয়োজিত হয় ভাইয়া, এইচ এ খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার পর এটা এইচ প্লাস প্লাস তৈরি করে এ মাইনাস, এইচ প্লাস প্লাস তৈরি করে এ মাইনাস। এবং তুমি দেখো যে এক্ষেত্রে উৎপাদনের লবণ কি তৈরি করছে, এন এ বিয়োজন হয়ে এন প্লাস প্লাস এ মাইনাস তৈরি করছে। উভয় পক্ষে দেখো এ মাইনাস সেম আছে। এদের মানে সামান্য পরিমাণ অ্যাসিড দেওয়া হলো, অ্যাসিড দেওয়া মানে কি এইচ প্লাস যুক্ত হলে কার সাথে যুক্ত হবে, এ মাইনাস। কারণ তুমি দেখো এই যে এ মাইনাসের পরিমাণ এটা যদি 100 থাকে মাত্র 0.4% বিয়োজিত হয়, মানে 0.4 বিয়োজিত হয়। আর এটা যদি 100টা বিয়োজিত হয় তাহলে একটা জায়গাতে ধরো তুমি 100 টাকা দিয়েছো, তোমার বন্ধু 40 পয়সা দিয়েছে, তাহলে ওই পণ্যটা কার হবে, যে 100 টাকা দেয় তার পণ্য হবে। ধরো একটা পণ্য কিনেছো, তুমি দিয়েছো 100 টাকা, তোমার বন্ধু দিয়েছে 4 টাকা, সাপোজ এখন 4 টাকার একটা পণ্য, তাহলে পণ্যটা কার হবে, যার 100 টাকা তার হবে। তাহলে এখন তুমি দেখো এখানে এটা 100টাতে বিয়োজিত হয় মনে করো 4টা, আর এটা 100টাতে বিয়োজিত হয় 100, মানে 100টা বিয়োজিত হয়। তাহলে সম্পূর্ণ এইচ এ কার হিসেবে কাউন্ট হবে, লবণের। আমি এদের উপরে সামান্য পরিমাণ অ্যাসিড দিলাম, অ্যাসিড দেওয়া মানে কি দেওয়া, এইচ প্লাস। এই এইচ প্লাস আয়নটি দ্রবণের এইচ এর সাথে যুক্ত হয়ে তৈরি করছে এইচ এ, যা একটি দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এটা আর বিয়োজিত হয় না, খুব সামান্য পরিমাণ দিয়েছে মনে করো। তো আমি যদি 10টা এইচ প্লাস দিই, কথা বুঝে, সামান্য পরিমাণ, তো 10টার সাথে 10টা এইচ এ যুক্ত 10টা অ্যাসিড তৈরি করবে। তুমি লজিক্যালি ভাবো তো ভাই, 100টাতে বিয়োজিত হয় 4টা, 10টাতে বিয়োজিত হবে 0.4টা, আরো কম। আমি তো ভুল, আমি একটু বলি, এটা 1000 অ্যাকচুয়ালি 4টা বিয়োজিত হয়, 1000 4টা। যদি 1000 4টা বিয়োজিত হয় তাহলে 10টাতে কয়টা বিয়োজিত হবে, আরো কম, 0.04। তাহলে 4-এর কাছে কি 0.04 কোনো ভ্যালু আছে, ঘনমাত্রা কি চেঞ্জ হলো না? কথাটা বুঝো ভাইয়া। আমার আগে থেকে 4টা এইচ প্লাস ছিল, আমি এই যে 10টা এইচ প্লাস দেওয়ার ফলে হিসাবে আমার 14টা এইচ প্লাস হয়ে যাওয়ার কথা। আর 14টা এইচ প্লাস হয়ে গেলে আমরা সবাই জানি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যত বাড়বে পিএইচ এর মান তত কমে যাওয়ার কথা। তাহলে আমি যেহেতু দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড মানে এইচ প্লাস দেওয়া, আমি এইচ প্লাস দিলে দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে এইচ পিএইচ এর মান কমে যাওয়ার কথা, ফলে বাফার দ্রবণ মানে পিএইচ কমে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে কমছে না। কেন কমছে না, তুমি দেখো আমি যে দ্রবণে সামান্য পরিমাণ এইচ প্লাস দিয়েছি, ওই এইচ প্লাস আয়ন দ্রবণের অ্যানায়নের সাথে যুক্ত হয়ে ওই দুর্বল অ্যাসিড এইচ আবার তৈরি করেছে, যা একটা দুর্বল অ্যাসিড। এটা আর বিয়োজিত হয় না। বিয়োজিত না হয় তাহলে এই যে পূর্বে যে এইচ প্লাস ছিল তার ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটছে না। আর যদি ঘনমাত্রা কোনো পরিবর্তন না ঘটে ভাইয়া, তাহলে পিএইচ এর মানেরও কোনো পরিবর্তন ঘটবে না। খুবই সিম্পল কথা ভাইয়া। তাহলে আমার কথা হচ্ছে এরকম, উক্ত দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা এইচ প্লাস আয়ন মিশ্রিত করা হলে, সামান্য পরিমাণ অ্যাসিড বা এইচ প্লাস আয়ন মিশ্রিত করা হলে দ্রবণের এ মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে এইচ এ দুর্বল অ্যাসিড তৈরি করে, দুর্বল অ্যাসিড তৈরি করে। এইচ এ একটি কি তৈরি করে, দুর্বল অ্যাসিড তৈরি করে, যা
আর পরে বিয়োজিত হয় না, যা আর পরে কি হয় না, বিয়োজিত হয় না। ফলে দ্রবণের H+ আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটে না। আর দ্রবণে H+ ঘনমাত্রা পরিবর্তন না ঘটলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না। তাই দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না। পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই হচ্ছে আমাদের ঘয়ের 2 নম্বর কোশ্চেনের সলভ, ক্রিয়াকৌশল সহ। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন বলছে পাত্র 1 ইথানিক অ্যাসিড এবং পাত্র 2 এর দ্রবণ হচ্ছে কি মিশ্রণ হলো, তাহলে সামান্য পরিমাণ ওএইচ মিশ্রণ করলে পিএইচ এর কি ধরনের পরিবর্তন হবে। আগে আমরা পিএইচটা বের করে নিব। খালি এখানে কি শুধু এই পাত্র 1 এর জায়গাতে এইচ এর জায়গাতে এখানে পাত্র 1 যে এইচ এ আছে ভাইয়া, এখানে পাত্র 1 এর যে এইচ এর জায়গাতে যদি ইথানোয়িক অ্যাসিড হয়, মানে এখানে আমি যদি CH3 COOH নিই আর এখানে CH3 COON নিই, জাস্ট এক্সচেঞ্জ করে নিই, তাহলে তার পিএইচটা কি হবে এবং তার মধ্যে সামান্য পরিমাণ ক্ষার দিলে তার পিএইচ এর মানে কি ধরনের পরিবর্তন হবে। আচ্ছা দেখো, ঘয়ের আমরা 3 নাম্বার সলভ করব। ঘয়ের 3 নাম্বার যদি সলভ করি আমরা, দেখো ভাইয়া 3 নাম্বার সলভটা কি বলছে, উদ্দীপকে পাত্র 1 এ ইথানিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, ইথানিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড এবং তার উৎপাদনকারী লবণ সোডিয়াম ইথানয়েড CH3 COONA, সোডিয়াম ইথানয়েড উদ্দীপকের পাত্র 1 এর ইথানোয়িক অ্যাসিড এবং তার উৎপাদনকারী লবণ সোডিয়াম ইথানয়েড পাত্র 2 অবস্থান করে। পাত্র 2 এর মিশ্রণ একটি বাফার দ্রবণ, একটি কি দ্রবণ, বাফার দ্রবণ। তাই এর পিএইচ গণনায় হ্যান্ডারসন হ্যাসেলবাখের সমীকরণ ব্যবহার করা হয়। হ্যান্ডারসন হ্যাসেলবাখের সমীকরণ ব্যবহার করা হয়। তাহলে আমরা পিএইচ সমান পিকে প্লাস লগ n of salt divided by n of acid দেওয়া আছে VA সমান
50 ml এসেট সমান 2.15 10⁻⁻4 মোলারিটি। Na সমান 1.075 VA ইন্টু এস তার আমরা এর আগে বলবো বের করেছি -5 মোল আসবে। আর এবার এক্ষেত্রে কি হচ্ছে, এটা সরাসরি সল্ট ধরা হচ্ছে পাত্র 2 কে। যদি সল্ট ধরা হয় তাহলে কি আসবে এখানে, VS 30 ml SS 4.29 10⁻⁻5 মোলারিটি, NS সমান 1.289 10⁻⁻6 মোল। আমরা এর আগে বের করলাম ভাইয়া, ওভাবে বের হবে। এবং দেখো কে এর মান দেওয়া আছে 1.8 10⁻⁻5। pH equal to what? আমরা সরাসরি এখান থেকে বসাবো কি, দেখো pH সমান -log Ka প্লাস log n of salt। n of salt হচ্ছে 1.289 10⁻⁻6। এবার কিন্তু সরাসরি সল্ট ধরে নিয়েছে এটা ভাই, ওটা ক্ষার না, আগেরটা ক্ষার ছিল। ক্ষার হলে কিভাবে করব আমরা 1 আর 2 নম্বরে দেখলাম। এবার যদি সরাসরি অ্যাসিড এবং তার লবণ দেওয়া থাকে সেক্ষেত্রে করে দেখাচ্ছি। সরাসরি যদি উদ্দীপকে অ্যাসিড এবং লবণ দেওয়া থাকে, তো আমরা পাত্র 1টা অ্যাসিড ধরেছি, পাত্র 2 তার লবণ ধরেছি, লবণ, সরাসরি লবণটা বসবে এখানে। আর এবার আমাদের এখানে যে তুমি দেখো এই জায়গায় বসবে কি, যে Na, n এর মান হচ্ছে 1.075 10⁻⁻5। pH সমান -log 1.8 10⁻⁻5 প্লাস। আচ্ছা আমরা এখানে এই মানটা বের করি। (1.075 exponential -5). আচ্ছা এক্ষেত্রে হচ্ছে কি -0.92 pH সমান এটা পাবো 4.74 -0.92। এখানে পাবো pH সমান 3.81। এই হচ্ছে অ্যান্সার। তো এটা অ্যান্সার হয়নি, এক প্রকার অ্যান্সার হয়েছে। এখন লিখব উক্ত বাফার দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার OH ক্ষার বা OH মাইনাস আয়ন মিশ্রিত করা হলে তার pH এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। কারণ দেখো আমরা ক্রিয়া কৌশল দেখব যে CH3COOH একটি দুর্বল অ্যাসিড, এটা খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। খুবই কম পরিমাণ বিয়োজিত হলে CH3COO মাইনাস প্লাস H প্লাস সৃষ্টি করে, এবং তার উৎপাদনকারী লবণ CH3COONA সোডিয়াম ইথানয়েড, যে কোনো দুর্বল অ্যাসিডের তার উৎপাদনকারী লবণ সবসময় সবল হয়। এটা 100% বিয়োজিত হয়। 100% বিয়োজিত হলে CH3COO মাইনাস প্লাস Na প্লাস পাওয়া যায়। আচ্ছা মাইনাস প্লাস Na প্লাস পাওয়া যায়। আমি এই দ্রবণের সামান্য পরিমাণ ক্ষার দেওয়া মানে কি দেওয়া বলো তো ভাই? ক্ষার দেওয়া মানে OH দেওয়া। তো ক্ষার দেওয়া যদি OH দেওয়া হয়
তো ক্ষার একটা দেখো ও এইচ মাইনাস দিলাম, এ মাইনাস যুক্ত হয়ে প্লাস ও এইচ যুক্ত হবে এখানে, এটা যুক্ত হবে দেখো এখানে এইচ প্লাস এর সাথে যুক্ত হয়ে তৈরি করে H2O পানি। OH মাইনাস আয়ন H প্লাস এর যুক্ত তৈরি করবে H2O পানি। পানি একটি দুর্বল বিয়োজক যার বিয়োজন হয় না। আমাদের কথা কি ছিল, দ্রবণে যদি OH দেওয়ার পর এখানে H প্লাস তো নিয়ে চলে গেল, তাহলে যদি H প্লাস এর ঘনমাত্রা তাহলে কমে যাবে। আর আমরা জানি যে pH সমান মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, যদি H প্লাস এর ঘনমাত্রা কমে যায় হিসাবে pH এর মান বেড়ে যাওয়ার কথা, হিসাবে pH এর মান কি হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা। তাহলে বাস্তবে তো বাড়বে না, তাহলে কি হবে, এই যে কয়টা OH এর কারণে H প্লাস চলে যাবে দ্রবণ থেকে, এখানে অবিয়োজিত অনেকগুলো অ্যাসিড রয়েছে, এই যে অবিয়োজিত অনেকগুলো অ্যাসিড রয়েছে, এই অবিয়োজিত অ্যাসিডটা বিয়োজিত হয়ে H প্লাস এর ঘাটতি পূরণ করে দেয়। যখন H প্লাস এর ঘাটতি পূরণ করে দেয় ভাইয়া, তখন ওই দ্রবণে H প্লাস এর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। ঘনমাত্রা অপরিবর্তিত থাকলে তার pH এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। আমি হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আমি আরেকটু রিপিট করে লিখে দিচ্ছি। দেখো যে দ্রবণে সামান্য OH আয়ন মিশ্রিত করা হলে, দ্রবণে সামান্য পরিমাণ OH আয়ন মিশ্রিত করা হলে দ্রবণের H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে, দ্রবণে H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে, দ্রবণে H প্লাস যুক্ত হয়ে H2 পানি উৎপাদন করে, যা একটি দুর্বল বিয়োজক, যা একটি দুর্বল বিয়োজক। দ্রবণে সামান্য পরিমাণ OH মিশ্রিত করা হলে দ্রবণে H প্লাস এর সাথে যুক্ত হয়ে এই পানি উৎপন্ন করে, যা একটি দুর্বল বিয়োজক। তাই দ্রবণে পানি অবিয়োজিত থাকে, পানি কি থাকে, অবিয়োজিত থাকে। কিন্তু দ্রবণের যে পরিমাণ H প্লাস আয়নের ঘাটতি দেখা যায়, যে পরিমাণ H প্লাস ঘাটতি দেখা যায়, তা যে পরিমাণ H প্লাস এর ঘাটতি দেখা যায় তা অবিয়োজিত, তা অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড, মানে দুর্বল অ্যাসিডটা যেটা ভাইয়া, অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে H প্লাস আয়নের ঘাটতি পূরণ করে, ফলে pH এর মানের কোনো পরিবর্তন ঘটে না। তা pH এর মানে কোনো পরিবর্তন ঘটে না। কারণ এই যে দেখো, এই ঘাটতি পূরণ করে দিলে pH এর ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটছে না, আর pH এর ঘনমাত্রা পরিবর্তন না ঘটলে, মানে H প্লাস এর ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটছে না, আর H প্লাস এর ঘনমাত্রা পরিবর্তন না ঘটলে pH এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। এই হচ্ছে আমাদের ঘ এর অ্যান্সার। pH বের করার পর তার OH দেওয়ার ফলে তার ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটে না, হালকা ক্ষারের আমাদের এই অংশটা ব্যাখ্যা করতে হবে। এবার ঘ এর 4 নম্বর অলরেডি আমাদের সলভ হয়ে গেছে ভাইয়া। তোমরা দেখো ঘ এর 4 নম্বর কোশ্চেনটা তোমরা এখন পারবা, আমি অলরেডি সলভ করে দিয়েছি। দেখো, উদ্দীপকের পাত্র এক ও পাত্র দুইয়ের মিশ্রণে বাফার দ্রবণ সৃষ্টি হলে, অলরেডি আমরা দেখালাম বাফার দ্রবণ সৃষ্টি হয়েছে। আমরা ঘ 1 সলভ করব ঘ 2 এর মতো করে।
পুরোটাই 2 নাম্বার, ঘয়ের 2। ঘয়ের 2টা আমরা শুধু করেছি কি অ্যাসিডের সাথে, আর ওখানে কি যখন ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলবে ক্ষার, মানে এই যে লাস্ট যে পার্টটা দিলাম ভাইয়া, এই যে লাস্ট যে পার্টটা করলাম, এই যে ওইজ দেওয়া, ওই ঘয়ের 2 এর সাথে ঘয়ের 3-এর শেষ অংশ যোগ করলে ঘ 4 হয়ে যায়। আমি লিখে দিচ্ছি তোমাদের ঘ 4। ঘয়ের 2 এর সাথে 2 সম্পূর্ণ 2 এর সাথে ঘয়ের 3-এর শেষ ক্ষার বা ওইজ মিশ্রণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে হবে। আগের আগেরগুলো কি করছিলাম, শুধু একটা করছিলাম, অ্যাসিড, শুধু অ্যাসিড বা শুধু ক্ষার, শুধু অ্যাসিড দিলাম বা শুধু ক্ষার দিলাম। এবার যদি ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলে অ্যাসিড ক্ষার একসাথে দুটো ব্যাখ্যা দিতে হবে, তো ঘ 2 পুরোটাই করবো, মানে অ্যাসিডের ক্রিয়া কৌশল ব্যাখ্যা দিব, আর এই যে ঘয়ের 3 আমরা ক্ষারের ব্যাখ্যাটা দিলাম, এই দুটো করলে ঘ 4 হয়ে যায়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে, যদি না পারো কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদের সলভ করে দিবনি ইনশাল্লাহ। তবে তোমাদের হোমওয়ার্ক স্টাইলে থাকলো, আমাকে দেখাতে পারো, আমার আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব, তোমরা ওখানে দেখাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার স্কলারের পক্ষ থেকে আমরা যে কেমি স্কলার 3 নম্বর লেকচার নিয়ে হাজির হচ্ছি, এবং এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করতে থাকো, দেখবা সম্পূর্ণটাই তোমার সাইন ভাই কমন দিচ্ছে পুরো বাংলাদেশ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।